দর্শক আমন্ত্রণ জাগো বিজনেসের আজকের আয়োজনে। দেশের বাণিজ্য এবং অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের এই আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে আজ স্টুডিওতে অতিথি হিসেবে আছেন স্টেপ ফুটওয়্যার লিমিটেডের সিইও আমিনুল ইসলাম শামীম। স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাদের এই প্রোগ্রামে এসে আমার ভালো লাগতেছে। দর্শক, স্টেপ ফুটওয়্যার লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য জুতা প্রস্তুত এবং বিপণন প্রতিষ্ঠান। তারা স্থানীয় বাজারে পুরুষ, নারী ও শিশুদের জুতা, স্যান্ডেল ও স্নিকার্স তৈরি ও সরবরাহ করে থাকে। কোম্পানির লক্ষ্য হলো দেশীয় পণ্যের মান বিশ্বমানে তুলে ধরা এবং দেশের ফুটওয়্যার শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠিত করা। তাদের কারখানায় আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে স্টাইল, আরাম ও টেকসই গুণমানের সমন্বয় ঘটিয়ে পণ্য উৎপাদন করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি স্থানীয় ডিজাইনারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানেও ভূমিকা রাখছে, যা বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছে। স্যার, যেমনটা আমরা জানি যে আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে এর আগে কাজ করেছেন, এরপরে এই স্টেপ ফুটওয়্যার লিমিটেডের সিইও হিসেবে কাজ করা, দীর্ঘ একটা জার্নি। এইটার শুরুটা আমি আসলে জানতে চাইবো আপনার কাছে। শুরুটা ছিল আমার আসলে, আমি বেক্সিমকোতে ইন্ডাস্ট্রিয়াল পার্কে জয়েন করি, ওইখানে কমপ্লায়েন্সে। ওইখানে তখন বাংলাদেশের প্রথম ইটিপি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্লান্ট, ওইখানে কাজ করি। সেই সুবাদে ওইটাও ছিল তখনকার সর্বশেষ একটা প্রযুক্তিগত উৎকর্ষতা দেখা বেক্সিমকোতে। এরপরে আমি বাটা শু কোম্পানিতে জয়েন করি 1999-এ। ওইখানে আমি 15 বছর ছিলাম। ওইখান থেকে এরপরে আমি অ্যাপেক্সে যাই। অ্যাপেক্সে 2.5 বছরের মতো ছিলাম। এরপরে নিজে এন্টারপ্রিনার হই। এরপরে আবার ওইখান থেকে নিজে কোম্পানি ছেড়ে আবার আমি তখন স্টেপে জয়েন করি। আচ্ছা স্যার, এই যে আপনি বলছিলেন এত বিভিন্ন কোম্পানিতে কাজের আপনার অভিজ্ঞতা আছে, লাইফের এই যে টার্নিং পয়েন্টটা আসলে কোথায়? শেষের দিকে টার্নিং পয়েন্টটা, যেহেতু সিইও হিসাবে এখানে জয়েন করি, এটা টার্নিং পয়েন্ট হচ্ছে এরকম প্যান্ডেমিকের সময়। নিজ কারখানা করি, একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ র মেটেরিয়ালের। তো প্যান্ডেমিক এবং আরও আনুষঙ্গিক কিছু বিষয়াদি ছিল এখানে, সব মিলে আমিও একটু অস্থির ছিলাম, ভাল লাগতেছিল না। আবার স্টেপেরও তখন শুরু হওয়ার পর থেকে ওই সময়টা প্যান্ডেমিকে খুব ক্রিটিক্যাল যাচ্ছিল। একজন বিদেশি সিইও ছিল, উনি শ্রীলঙ্কান ভদ্রলোক, উনি দেশে গেছিল, আসতে পারতেছিল না। তো স্টেপের মালিক শামীম কবির সাহেব, উনি আমাকে ফোন করলেন। আমার সাথে পরিচিত ছিল উনি, ওনার পরিচয় ছিল অনেক আগের থেকেই। তো আমাকে বললেন উনি যে উনি জানতেন আমার নিজের একটা কারখানা করছি, এটা নিয়ে। বলে কেমন সময় লাগে? আমি বললাম না, ওইটা তো র মেটেরিয়াল বেস, আমার খুব একটা সময় দিতে হয় না আর প্যান্ডেমিকের জন্য। উনি বললেন আমাকে আপনি সপ্তাহে 2-1 দিন করে একটু সময় দেন, আসেন। তো আমি গেলাম। ওইখানে যাওয়ার পরে 2-1 দিন সময় দিব। আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ যাওয়ার পরে দেখলাম যে এখানে অনেক স্কোপ। আবার এইদিকে আমি আমার নিজের ওই এন্টারপ্রিনারশিপেরও 2 বছর হয়ে গেছে, আমি এই ব্যাপারটা নিয়ে খুব স্বস্তিতে ছিলাম না। আমি ওনাকে বললাম যে অনেক অপরচুনিটি দেখতে পাইলাম ওনার এখানে, এবং বিদেশিও আসতে পারতেছিল না যে সিইও। তখন উনি আমাকে বললেন যে আপনি আমার জন্য, এই কোম্পানির জন্য আপনি একটু খেয়াল করেন বা দেখেন। উনি একটা অনুরোধ টাইপেরই। বাট আমি 2 সপ্তাহ পরে দেখলাম যে আসলে আমার এখানে ফুল টাইম দিলে আরো ভালো হয় ওনার জন্য, আর আমার কেন জন্য ইচ্ছা হয়ে গেল। ওইটাই টার্নিং পয়েন্ট ছিল, ডিসিশনটা, যে আমি ফুল টাইম এখানে। তো আমার পিছনের দিকে আমি ওইটা ছেড়ে দিলাম, পার্টনারশিপটা আমার যেটা ছিল র মেটেরিয়ালের, আমি ওইটা ছেড়ে ওনার এখানে ফুল টাইম চলে আসলাম। কারণ কাজের এত স্কোপ দেখে ফেলছি বাই দিস টাইম। এবং বাই দিস টাইম উনি এটার একটা ফাউন্ডেশন দিয়ে দিছিল, যে একটা স্টেপ। আমি দেখছি যে মার্কেটে অনেকের কাছে তখনই এটা পরিচিত হয়ে গেছে এক ধরনের। বাট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আপনার একটা ব্র্যান্ড পর্যন্ত, আপনি সেল পর্যন্ত কোনো বিজনেস চালাইতে গেলে অনেক ক্রিটিক্যাল এরিয়া থাকে। ওই শ্রীলঙ্কার ভদ্রলোক হয় সব এরিয়াগুলো উনি সঠিকভাবে ম্যানেজ করতে পারে নাই। তো আমি এইগুলা যখন এক্সপোজ করলাম, বের করলাম, এবং ওনাকে আমি রিপোর্ট করলাম যে এই ব্যাপারগুলো, এইগুলো নিয়ে দ্রুত আমাদের কাজ করতে হবে, উনি আমাকে পুরো অথরিটিটাই দিয়ে দিলেন যে আপনি যেইটা ভালো মনে করেন করতে থাকেন। তো এই যে অথরিটি পাওয়াটা, ওনারশিপ পাওয়াটা, এবং আমারও মনের ইচ্ছা যে একটা কোম্পানি লিড দিব, যেন এন্টারপ্রিনার হওয়ার শখ ছিল। তো আমি এখানে আসলে খুব পার্থক্য দেখি নাই, মানে ওই ওনারশিপটাই আমি এখানে এনজয় করতেছিলাম। উনি আমাকে এটা প্রোভাইড করছে, এবং এটি টার্নিং পয়েন্ট ছিল যে আমি মন থেকে এই জবটা আনন্দ করতেছিলাম। এটা অনেক বড় পাওয়া আমার জন্য। অ্যাট দ্য এন্ড অফ টাইম, কোর্স অফ টাইম, কোম্পানিও লাভবান হয় যদি কেউ তার অন্তর থেকে
পছন্দ করে কোনো কাজ করতে। আমি ওনার এখানে এই এনভায়রনমেন্টটা পাইছিলাম এবং আমি করতেছিলাম। একদমই তাই স্যার। এবং আপনি যেমনটি বলছিলেন, তরুণরা আসলে মানে আজকালকার যুগের তরুণরা কিন্তু চাকরিটাকে সেফ জোন হিসেবে দেখে। এখন একজন তরুণ হিসেবে চাকরি বলি বা উদ্যোক্তা বলি, যেটাই আমরা করি না কেন, এই কাজের ক্ষেত্রে কোনটা আসলে এইখানে চ্যালেঞ্জগুলো আসলে কি কি, বা সেটা হোক চাকরি বা সেটা হোক উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, শুরুতেই চ্যালেঞ্জগুলো কি কি থাকে? প্রথম যেটা আপনি প্রশ্ন করছেন যে তরুণরা চাকরিটাকে সেফ জোন মনে করে, এটা আসলে আমাদের কয়েকশো বছর না, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য। আমরা আসলে এন্টারপ্রিনারশিপের যে মাইন্ডটা, একটা মাইন্ডসেট, আপনি একটা কোম্পানির মালিক হইতে হবে তা কিন্তু না। আপনার একটা ওনারশিপ নেওয়াটা, সেটা আপনি জবেও নিতে পারেন, এটার মাইন্ডসেট, মেন্টালিটি। তো এইটা আমি দুটো খুব সূক্ষ্ম পার্থক্য দেখছি। সেটা হচ্ছে আমরা যেমন সত্যিকার অর্থে এই উপমহাদেশের কেউ স্বাধীন না, এই উপমহাদেশের কেউ আমরা আসলে অর্থনৈতিকভাবেও স্বাধীন না, রাজনৈতিকভাবেও স্বাধীন না। এটা একটু পিকুলিয়ার শুনতে মনে হইতে পারে আপনার কাছে যে এত স্বাধীনতা, 47, 47, 71, এরপরে এটা আমি বড় ভারতবর্ষের কথাই বলতেছি। আমরা পরিপূর্ণ যে স্বাধীনতাটা, এটা আমরা কখনো পাই নাই। এই না পাওয়ার কারণটা হচ্ছে আমরা একটা স্বাধীন অর্থনীতির কথাও চিন্তা করতে পারি না। এইগুলো একটার সাথে আরেকটা খুব ইন্টার রিলেটেড। সেখানে এন্টারপ্রিনারশিপের যে একটা কালচার, এটাও জড়িত। তো আমাদের দেশে তরুণরা এই জন্য সহজে এই স্বপ্ন দেখতে পারে না। এতে করে তারা জবেও ওই ওনারশিপ, ওই মাইন্ডসেটটা নাই, সে ওন করতে পারে না কোনো কিছু। এবং এই দৈন্যতা থেকেই তারা জবেও আমরা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি না। আর ইয়াং জেনারেশনের কথা আপনি বলতেছেন যে জবটা, এটা আমাদের দেশে ওই যে আপনি বললাম যে ঐতিহ্যগতভাবে হয়ে আসছে, এবং আর্থসামাজিক যে প্রেক্ষাপটটা এবং আমাদের যে অর্থনৈতিক যে সংস্কৃতি আমাদের দেশে, এইখানে একজন লোকের এন্টারপ্রিনার হওয়ার মতো তাদের কাছে রোল মডেলও নাই। সে যদি আশেপাশে দেখতো যে প্রচুর লোক এন্টারপ্রিনার হয়ে সফল হচ্ছে, অথবা সে খুব আনন্দের সাথে কাজ করতেছে, সফল তো অনেক পরের ব্যাপার, অনেক বিগ ক্যানভাস, ওইটা অনেক কিছু বুঝায় ওইটার মধ্যে। বাট অ্যাপারেন্টলিও যদি তার কাছে মনে হইতো যে ইয়েস, এই যে আমার ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব বা বড় ভাই, সিনিয়র ভাই বা আমার বাপ চাচারা এই যে বিভিন্ন ছোট কারখানা করছেন, ছোট ছোট ব্যবসা, সেবা প্রতিষ্ঠান করছেন এবং খুব আনন্দ আছে, তা না, ওরা অনেক পেরেশানিতে দেখে। মৌরন একজন এন্টারপ্রিনারকে কখনো আনন্দ করতে ওরা দেখে না, সবসময় একটা স্ট্রেসের ভিতরে দেখে। এই যে দেখা বা এই কখনো এই পিকচারটা খুব স্বস্তিদায়ক না, সৌন্দর্য না। আমরা দুই একজনের সফলতা দেখতে পারি, সেটা অনেক কথা আছে এগুলোর পিছনে। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে ব্যাংকগুলা কিরকম দেউলিয়া হয়ে যাচ্ছে না, তো লোনের টাকা নিয়ে ওনারা অনেক চকমকে অনেক কিছু উপহার দিয়েছেন, দেশের মানুষও দেখছে, মনে করছে না জানি কি হয়ে গেছে। আসলে ওনারা সত্যিকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল না। আমাদের দেশে একটা কালচার আছে, সেটা যে কোনো ধর্মেই হোক, খেয়াল করে দেখবেন যে আমরা খুব সঠিক একটা মানুষ পাইলে কালচারালি আমরা বলি না যে আমরা ওনার মুরিদ, আমরা পীর মানি, ওনারে পীর মানি। তো এই যে আমরা বলি যে পীর মানি, পীরটা মানা তো ওইটা বন্ড টন্ডগুলা বাদ, অনেক ভালো লোক ছিল অতীত, যারা সত্যিকার অর্থে তার মুরিদদেরকে পরামর্শ দিত, জ্ঞানী লোক ছিল। একজন শিল্পপতি আমার কাছে, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন উদ্যোক্তা আমার কাছে, আমি এমপ্লয়ি হিসাবে আমার কাছে পীর। কারণ এটা মানে আপনি খুব দ্রুতই দেখবেন যারা এন্টারপ্রিনার, তার জীবনের চাহিদা যেগুলো মৌলিক চাহিদা, যেমন ধরেন খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, বিদেশ বেড়ানো, এগুলো খুব সহজেই মিট করে ফেলে। এরপরে তার স্বপ্ন থাকে অন্য ধরনের, সে মানুষের উপকার করবে, এমপ্লয়মেন্ট করবে, অনেক বেকার সমস্যার গুছাবে, তরুণরা তার নিয়ে উচ্ছ্বসিত থাকবে, দেশের মানুষ তাকে নিয়ে অনেক স্বপ্ন বুনবে, দেশ বুনবে, রাষ্ট্র শক্তিশালী হবে অর্থনৈতিকভাবে। ওই লেভেলে চলে যাওয়া মানুষগুলো আসলে এগুলা আমাদের ওরা আসলে আমার কাছে একজন অনেক বড় বড় পীর এরা আমার কাছে, যে এবং এরা সত্যিকার অর্থেই মানে অনেক বড় মনের মানুষ এবং অনেক ডিফারেন্ট এরা। তো ওই ধরনের রোল মডেল রেয়ার আমাদের দেশে। খুব দ্রুতই একজনের অনেক সুনাম শুনে, এই ইয়াং থাকতে থাকতে সে 5 বছরের মধ্যে শুনতেছে দেউলিয়া, উনি পলাতক, উনি ব্যাংকের লোন নিয়ে বিদেশ চলে গেছেন। তো এইগুলো আসলে কালচারটাও আমরা ওইভাবে গ্রো হয় নাই যে ইয়াংরা খুব অ্যাট্রাকটিভ হবে। আর এটা একটা কালচার, একটা দেশে যখন এইটা মানে মানুষ কিছু ওন করে নিজে কিছু ক্রিয়েট করবে, কিছু মানে একটা প্রসেস ডেভেলপ করবে যেখানে প্রতিনিয়ত ভ্যালু অ্যাড হবে, মানে ড্যান্ডে সে এখানে একটা প্রফিট দেখবে, কিছু লোক ধীরে ধীরে তারা এমপ্লয়িরা বাড়বে, একটা বড় প্রতিষ্ঠানে পরিণত হবে। এইগুলো হচ্ছে সোসাইটিতে একটা কালচার। আমরা এই কালচারটা, এটা রাষ্ট্র অনেকটাই পরিকল্পিতভাবে এই কালচারটা ক্রিয়েট করে। সেখানে আমাদের
আমি বলবো আমাদের রাজনীতিবিদদের ইনসাইটটা যথেষ্ট ছিল না, যে সারা পৃথিবী যে অর্থনীতির পিছনে ছুটতেছে, যাবতীয় কর্মকাণ্ড পৃথিবীর আজকে এত উন্নত দেশ বলতেছি আমেরিকা, ইউরোপ, এরাই তো না, জাপান, চীন, জার্মানি, মানে এই দেশগুলোই তো না, এরা দেখেন অর্থনীতি ছাড়া কিচ্ছু বুঝে না। আপনার সাথে রিলেশন থেকে শুরু করে কমিউনিকেশন, আপনাকে যে সাহায্য করবে, প্রত্যেকটা জিনিস হচ্ছে বিজনেস, দিন শেষে হচ্ছে তার বিজনেস। আর আমরা ঠিক উল্টাটাই করি না। একদম। আমাকে যদি যোগ্যতা দেন, তৈরি করার সুযোগ করে দেন, তো সেক্ষেত্রে তো টাকা খুব বিগ ইস্যু না। চায়নার ক্ষেত্রে ইস্যু হয় নাই। আমি আরো অনেক দেশ নিয়ে কথা বলার দরকার নেই, শুধু চায়না নিয়ে বলতেছি। যখন সে তার জনগণকে মানব সম্পদে পরিণত করলো এবং একটা ফরেন ইনভেস্ট বা টাকা ইনভেস্ট করার মতো একটা পরিস্থিতি ক্রিয়েট করলো, বানের মতো পানি বা টাকা ঢুকছে তার দেশে। এমন কোনো কোম্পানি নেই ওয়ার্ল্ডের সেখানে ইনভেস্ট করে নাই। কেন? মানুষের যোগ্যতাটা তারা ক্রিয়েট করছে, তার দেশের ইনফ্রাস্ট্রাকচার এবং কালচারটা উৎপাদন বান্ধব করছে। মানুষ চায়নাতে হন্য হয়ে ছুটে গেছে এবং সারা পৃথিবীর মানুষ ইনভেস্ট করছে। টাকা তো ম্যাটার না, এই জমানাতে টাকা ম্যাটার না। আর কিছু কিছু দেশের জন্য আসলে ম্যাটার না, বাংলাদেশ তার মধ্যে একটা। একদমই তাই স্যার, এবং খুব সুন্দর করে আসলে একটি জীবন দর্শন না না। এবং এইখানে আরেকটা দেখেন যে 1.5 কোটি জবের কথা বলতেছি আমি, আমার একটা ব্যক্তিগত রিসার্চ আছে আমার ইন্ডাস্ট্রিতে। আমি চিন্তা করে দেখছিলাম যে ইয়েস, আমি স্বপ্ন দেখলাম যে সে ধরেন $10 বিলিয়ন এক্সপোর্ট ওরিয়েন্টেড এই সেক্টরে একটা কিছু করব। আমি অনেকভাবে চিন্তা করে দেখছি যে আমাকে 12 লক্ষ লোক প্রস্তুত করতে হবে। চারটেখানি ব্যাপার। এই 12 লক্ষ লোকের ভিতরে ম্যানেজমেন্টে আছে প্রায় 25 থেকে 30টা সিরিয়াস স্কিল, শ্রমিকদের ভিতরে আছে প্রায় 70টা স্কিল। বাংলাদেশে এই পর্যন্ত একটা প্রতিষ্ঠানও নেই, অথচ আপনারা কত স্বপ্ন দেখতেছেন ফুটওয়্যার নিয়ে। গার্মেন্টস নেক্সট টু আরএমজি, ফুটওয়্যার নেক্সট টু আরএমজি, মানে আরএমজির পরেই আমরা এই সেক্টরটা হব। আজ কত বছর থেকে শুনতেছেন ওই $1 বিলিয়ন একটু এদিকে এদিক হচ্ছে। আমাদের সোজা কথা হচ্ছে যে তরুণদের যে কোনো স্বপ্ন, এগুলা নার্সিং করতে গেলে প্রথমে হচ্ছে আমার ভিতরে যোগ্যতাটা দিতে হবে। যোগ্যতা দেওয়াটা রাষ্ট্রের কাজ। আমি নিজে ব্যক্তিগতভাবে অর্জন করব, এটা ঠিক আছে, বাট রাষ্ট্রের পরিকল্পনা ছাড়া, সুশাসন ছাড়া আমি কোনোদিনও যোগ্য মানুষ হয়ে উঠবো না এই সোসাইটিতে। এবং টাকা পয়সার ভার নেওয়াটা এবং এটাতে ভ্যালু আউট করে দিন শেষে আমাকে 10 টাকা দিলে আমি 12 টাকা আপনাকে ফেরত দিব, এটাই পৃথিবীর, এটাই হচ্ছে যোগ্যতা সার্ভাইভিং এর এখন বর্তমান জমানাতে। এটা নিয়ে যোগ্যতাটা আপনাকে কিভাবে ক্রিয়েট করবেন, আমাকে দিবেন, সেটা নিয়ে কথা বলতেছেন না। খুব শর্টকাট পপুলার কথাগুলা, যাতে আমরা জনগণ, আমরা তো বুকা। এবং আমি বলতেছি এই ব্যাপারটা পরে আবারও, আসলে আমাদের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তনের দরকার আছে। নো ডাউট এই পরিবর্তনটা খুবই দরকার এবং এটা আসলে একটা ভালো সুশাসন, রাজনীতিবিদদের খুব উচ্চ মাত্রার কমিটমেন্ট ছাড়া এটা কোনোভাবেই অ্যাচিভ করা সম্ভব না। একদমই তাই স্যার। এবং আমরা যেমনটা জানি যে আপনার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা এই জীবনে, তরুণদের মানে আজকালকার যে জেনারেশন, আমরা যেটাকে জেন জি বলে থাকি, বা এই তরুণরা কিন্তু মানে খুব হতাশায় ভোগে, তাদের মধ্যে এই যে ধৈর্যের যে ব্যাপারটা একদমই নেই। তো আপনার এই দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলতে চান? এই যে তারা ধৈর্য রাখতে পারছে না, তারা অল্পেই হতাশ হয়ে পড়ছে, এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি তরুণদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের হতাশার কারণটা হচ্ছে আমরা আমাদের ভবিষ্যৎ এক ধরনের দেখতে পাইতাম। ধরেন আমি ছোটবেলা ম্যাট্রিক পাস করছি, এইচএসসি পাস করার পরে বা ওই সময়টাতে আমার তারুণ্য, আমি স্বপ্ন দেখতাম কখনো ইঞ্জিনিয়ার হচ্ছি, কখনো ডাক্তার হচ্ছি, কখনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতেছি। এরপরের স্বপ্নটা আমাদের কাছে তো সিরিয়াস ছিল না এই পর্যন্তই, কারণ আমাদের আসলে এত কিছু দেখারও সুযোগ ছিল না, আমরা এত কিছু জানতামও না, দেখতাম না। এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো একটা ভালো সাবজেক্টে পড়াশোনা, এরপরে কি হবে পরে, কারণ আমাদের ব্যস্ততা ছিল, আমরা খেলাধুলা করতাম। আমাদের কাছে ইমিডিয়েট অনেক স্বপ্ন ছিল, এই স্মৃতি গোল্ড কাপ এটাতে, এরপরে হচ্ছে গিয়ে ক্রিকেট খেলতে হবে, ফার্স্ট ডিভিশন লিগে চান্স পাইতে হবে, কলেজ টিমে চান্স পাইতে হবে। আমাদের ইমিডিয়েট ছোট ছোট অনেক স্বপ্ন ছিল। এই যে ইমিডিয়েট ছোট ছোট স্বপ্ন, এলাকার বড় ভাই আমাকে নিয়ে গেলেন, উপস্থিত বক্তৃতা শিখাইলেন, বিভাগীয় পর্যায়ে কম্পিটিশন হইতো, ফার্স্ট হয়ে গেলাম হঠাৎ করে। এই যে উৎসাহ, এই যে স্বপ্ন, এই যে বড় ভাইয়ের সাথে ঘুরা, বড় ভাইয়ের সাথে গিয়ে আপনার মঞ্চ নাটক করা, এগুলা চিন্তাই করা যায় না এই জীবনে। তো কই বড় ভাইরা কই? বড় ভাইরা এখন নেশার জিনিস ধরায় দিচ্ছে, বড় ভাই কই? ওই বড় ভাই কই? আমি আমার জীবনে আসলে কৃতজ্ঞ একজনের কাছে, এখন নামও নিতে চাই, উনি আপনাদের মিডিয়ার সাথেও জড়িত ছিলেন পরে, মকবুল চৌধুরী। তো আমার পাশের বাসায় ছিল, উনার বড় ভাই রানুভাই বলতাম, মোয়াজ্জেম হোসেন চৌধুরী। দেখেন এই যে মোয়াজ্জেম হোসেন চৌধুরী স্বাধীনতার পরে সাইকেলে করে ইন্ডিয়াতে
সাইকেল চালায়া সিলেট অঞ্চল থেকে সাইকেল চালায় ইন্ডিয়াতে গেছে ওনারা শুভেচ্ছা ধন্যবাদ জানাইতে যে তোমরা আমাদের স্বাধীনতার যুদ্ধে হেল্প করছো। মানুষ চিন্তা করছেন মানে শক্তি কিরকম ছিল। তো পাশের পাশে আমি এই ঘটনা দেখতেছি, আমার স্বপ্ন কি আর ছোট থাকবে? আমি এমনিই তো স্বপ্ন দেখা শুরু করছি। তো এখনকার ছেলেপেলেদের হতাশার একটা কারণ হচ্ছে ইমিডিয়েট স্বপ্ন নাই, ইমিডিয়েট স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নাই। বাচ্চা মানুষ সে যদি ক্লাস 6-8 চিন্তা করে সারাক্ষণ যে আমি প্রেসিডেন্ট হব আর আমি সিইও হব, আমি একটা কোম্পানির মালিক হব, নো, এত বড় স্বপ্ন তাকে কে দেখতে বলছে? এগুলো ভুল। ছোট 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 স্টেপ নিয়ে ছোট আগাতে স্বপ্ন হবে। দেখবে, যে স্টেপ বা যে স্বপ্নগুলো তাকে ড্রাইভ দিবে বড় কোনো চিন্তা করার জন্য ফিউচারে। একদমই তাই স্যার। এই স্বপ্নগুলো নাই তরুণদের মধ্যে। এবং আমরা যে সুযোগগুলো ছিল এগুলো দুঃখজনক ঘটনা। এই ঢাকা শহরে আমি আসছি 96-এ না, আমি আসার পর যতগুলো খেলার মাঠ দেখছি, কতগুলো খেলার মাঠ জানেন কমিউনিটি সেন্টার হয়েছে, যেখানে এখন মাদকের আখড়া, যেখানে এখন হচ্ছে দুষ্ট লোকরা সন্ধ্যার পরে মিটিং করে, মাঠ ধ্বংস করে কমিউনিটি সেন্টার বানানো হয়েছে। আমার না কখনো মাথায় আসে না যে কিভাবে সম্ভব এটা। বাচ্চাদের খেলাধুলার ইম্পর্টেন্স এই শহরে কি কেউ বুঝলো না? উত্তরের মতো জায়গায় প্রত্যেকটা সেক্টরে একটা খেলার মাঠ ছিল। এই সবাই মিলে খেলার মাঠ, রাষ্ট্রীয়ভাবে খেলার মাঠগুলারে আবাসিক প্লটে বরাদ্দ দেওয়া হইল। কিভাবে সম্ভব এগুলা? এগুলো থেকে বোঝা যায় আসলে ধরেন স্বপ্ন তরুণরা, ধরেন আমি এই যে আজকে হয়তো অনেক তরুণ শুনতেছে না, তো আমার কথা শুনে সে কি উৎসাহিত হবে? আর আমি কেন তাকে মিথ্যা স্বপ্ন দেখাবো? আপনি আমারে বলেন, কিছু বলেন, আমি কেন মিথ্যা স্বপ্ন দেখাবো? কিন্তু এরপরও যদি বলে তরুণরা যে ইয়েস, যদি তরুণরা বলে, আমি বলবো তারা আমাদের যে কোনো সময়ের সাথে অনেক প্রিভিলাইজ। কারণ আমরা যেই তত্ত্বটা, আমাদের যেই আগ্রহটা কোনো জিনিস জানার জন্য, কোনো একটা জিনিস তৈরি করার জন্য, একটা রাইট আপ তৈরি করার জন্য, যেখানে 6 মাস পরে 6 মাসে আমি যেই কোয়ালিটির যেই কোয়ান্টিটি হাজির করতে পারতাম, আমরা 6 মিনিটে পারে এখন। একদম। তার মানে হচ্ছে এই জগৎটা এখন নলেজের সমুদ্র ছিল আগে শুধু আইনস্টাইন আর নিউটনের জন্য, রবীন্দ্রনাথ আর নজরুলের জন্য, মানে জ্ঞান ওরা মানে এইগুলা জ্ঞান অর্জন করছে। আর বিশ্ববিদ্যালয়ের অনেক নামি দামি প্রফেসর সাহেবরা ওনারা পড়াশোনা করছে, ওনারা অনেক কিছু জানতো, বড় বড় আলিমুল্লাহরাও জানতো, মাদ্রাসার ওই যে বড় বড় লোকজন, ওরা অনেক পড়াশোনা করে সবাই। বাকি এই আমরা মোটামুটি জানতাম, মোটামুটি। বাট এখনকার আমরা সুযোগ চাইলেও অনেক কিছু জানতে পারতাম না, সুযোগ ছিল না। বাট এই জেনারেশনের এরা হচ্ছে মানে ব্লেসড, প্রিভিলাইজড। কেন? ওই যে আপনাকে বললাম এখন যে এআই টুলস গুলো আসছে, ও মাই গুডনেস, হাতের মুঠোয় সবকিছু, শুধু মুঠের ভিতরে নাই। কি হবে আমি কিছু বুঝতেও পারি না। মানে একটা তরুণ যদি, আমি জানি না ওর যদি গ্রুমিংটা মানে ছোটবেলা থেকে বড় হওয়াটা একটু কারেক্ট হয়, আমরা এই পর্যায়ে এসে যতটুকু জানছি এগুলা এট দ্য এজ 25 সে থেকে বেটার পারফর্ম করতে পারবে আমি বিশ্বাস করি। গ্রুমিংটা বললাম, এটা আর একটু ডিটেইলের ব্যাপার, যে বড় হওয়াটা সে কিভাবে তার প্রাইমারি এডুকেশনটা কোন কোয়ালিটিতে, কোন সোসাইটিতে করছে, সমাজটা কি ছিল, কালচারটা কি ছিল, এসএসসি কিভাবে করছে। আমরা এট দ্য এজ 54 আমার এই সময় এসা আমাদের যে ম্যাচুরিটি কিংবা কোনো কিছু চিন্তা করার যে ক্যাপাবিলিটি, এর চেয়ে তো অনেক ভাস্ট ক্যাপাবিলিটি কেউ 25, 26, 30-তে হয়ে যাবে। তার চেয়ে তো কম বেশি আমি বলতেছি না, বিকজ আমি এখনো এক্সপিরিয়েন্সটাকে একটা জায়গায় রাখতে চাচ্ছি, যেটা হয়তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুগটা পুরোপুরি কাভার দিবে না। একদমই তাই স্যার। অনেক সুন্দর করে বলছিলেন আপনি কথাগুলো, এবং আমি যদি একটু জানতে চাই এখানে যে আপনার এই যে দীর্ঘ ক্যারিয়ারে কোন কোন অভিজ্ঞতা বা কর্মদক্ষতা আপনাকে পরিণত করেছে, এবং এর সাথে আমি আরেকটু জানতে চাইবো যে বাংলাদেশের ট্যালেন্টের সাথে যদি আমি আন্তর্জাতিক মানের ট্যালেন্টের তুলনা করি, বাংলাদেশ আসলে কোন পর্যায়ে আছে এবং আমাদের আরেকটু ডেভেলপ করার জন্য আর কি কি করা প্রয়োজন? দুইটা প্রশ্ন আপনি মনে রাখেন, এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করছেন। একটা হচ্ছে বাংলাদেশের ট্যালেন্ট সাথে আন্তর্জাতিক ট্যালেন্টের এক ধরনের কম্পারিজনই জানতে চাচ্ছেন যে আসলে আমরা কোথায়। আমি এটা একটু সেপারেট বলবো না, আমার একটা ভাবনা। আর আরেকটা হচ্ছে প্রথম অংশ যেটা বলছেন সেটা বলছেন কর্মদক্ষতাগুলোর জন্য আমার ড্রাইভিং ফোর্সগুলো কি ছিল, তাই তো? একদমই তাই। আমার ড্রাইভিং ফোর্স যেটা ছিল এইটা আদি অকৃত্রিম, এটা সারা জীবন থাকবে, যার মধ্যে সে খুব সহজে জীবনে সারভাইভ করে যাবে। শুনেন, জীবনে প্রত্যেকটা হিউম্যান বিইং, পশু পাখি সহ, মৃত্যুর আগে সে ফিল করে সে জিতছে, প্রত্যেকেই জিতে। আপনি যে প্রফেশন করতেছেন, আপনি যদি ফিল না করেন একটা পর্যায়ে, সামান্য এদিক সেদিক হতাশা এটা ওইটা আসবে, বাট একটা পর্যায়ে যদি ফিল না করেন আপনি আসলে ব্যর্থ, যে আপনি জিতছেন। কেন ব্যর্থ? প্রত্যেকটা প্রফেশনই তো মানুষ জিতে, এই জন্য তো হাসি খুশি হয়ে একটা ফ্যামিলি মেক করে বড় হয়, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে, এরপরে সে মারা যায়। আর যে ওই সন্তুষ্টি পায় না, জীবনে জিততে পারে না, সে আসলে বিল গেটস হলেও জিতে না।
আসলেই তাই। সে বিল গেটস হলেও জিতে না। তো এই জায়গাতে বলছি আমার আদি অকৃতি এটা হচ্ছে আগ্রহ। আমি এখন টের পাই তরুণদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ। আমি বলবো তরুণদের জন্য লেখাপড়া এগুলো না যেই স্ট্যান্ডার্ডে চাইছিলাম লাইফে পাই নাই, হয় নাই, করি নাই। বাট এখন মনে হচ্ছে যে ইয়েস আমি যেই দিকে আগাইতাম লেখাপড়া করে, ইয়েস ওইটাও একটা খুব খুব সম্মানের জায়গা। ধরেন যেটা হয় আমাদের দেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলে হয়তো বিসিএসসি দিয়ে আমি একজন আমলা হইতে পারতাম, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন গবেষক হইতে পারতাম। ওইটা পার্সেন্টেজটা কি? কেন তরুণরা এটা কিন্তু আমাদের দেশে একটা ভাবনা আছে কিন্তু সিরিয়াস যে আমি মনে ফার্স্ট ক্লাস ফার্স্ট হইলাম না তো আমার জীবন শেষ। আরে ফার্স্ট শব্দটাই তো একজন হয়, এরপরই তো সেকেন্ড, এরপরই তো থার্ড, ক্লাসে তো ছাত্র 100, সবার স্বপ্ন কি নষ্ট হয়ে গেল? আরে 0.5% তো জব না বিসিএস আর এইগুলা। আর পৃথিবীর রিজিকের তুলনায় উনারা তো খরচের হার, মানে আমি যেহেতু এই লাইনে নাই এই জন্য একটু অন্যভাবে বলতেছি। একজন আমলা তো খরচই করেন, একজন পুলিশের এসপি তো খরচই করেন, একজন রাজনীতিবিদ তো খরচই করেন, কিন্তু ওগুলো তো অনেক সম্মানের জায়গা, সমস্যা নাই। বাট সবচেয়ে মূল্যবান যোগ্যতা হচ্ছে আর্নিং। আপনি আমার 100 টাকার র মেটেরিয়াল দেন, বাজারে লোকজন কিনে ফেলবে, আমি 200 টাকার জুতা বানিয়ে দিয়ে দিব। তার মানে 100 টাকার ভ্যালু এডিশন। এই 100 টাকার ভিতরে গভর্নমেন্ট ব্যাট নিবে, 200 টাকার ভিতরে 30 টাকা ব্যাট নিবে, যদি লাভ করি ইনকাম ট্যাক্স নিবে, বহু কিসিমের ইনকাম, এগুলো দিয়ে রাষ্ট্র চলে। তা আমরা যারা ভ্যালুয়েট করার যোগ্যতা অর্জন করছি, আমি বলবো তরুণদেরকে এটা অনেক বড়ভাবে দেখতে, কারণ এই জায়গাটা অনেক ওয়াইড, একটা বিশাল জায়গা। এটা পণ্য হোক আর সার্ভিস হোক, এটা বিশাল জায়গা। আপনার স্বপ্ন এই দিকে দেখতে পারেন। পৃথিবীর আমেরিকাতে বিল গেটসকে যতগুলা লোক চিনে, ট্রাম্পকে অতগুলা লোক চিনে না, নো ডাউট। পৃথিবীর মানুষ বিল গেটসের নাম যতগুলা শুনছে, কিংবা যে ইন্ডিয়ান ভদ্রলোক সিইও গুগলে না, উনার নাম এই ভারতবর্ষ সহ পৃথিবীর যত লোক জানে, একজন সিইও না, কতগুলো লোক জানে আমেরিকার কে সেক্রেটারি, কে সবচেয়ে বড় গবেষক। পৃথিবীকে মানুষ নার্সিং করতেছে, ভালোবাসতেছে অর্থনৈতিক কর্মকাণ্ডকে। আমি বলতেছিলাম যে এই যে ইয়াং জেনারেশন, আমার ড্রাইভিং ফোর্স আগ্রহ, কৌতূহল, কিউরিওসিটি। আমি অনেক খুঁজছি যে আমার তো পড়াশোনা ভালো না, ইউনিভার্সিটিতে পড়ছি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, এরপরে আর কিছুই পড়ি নাই। নিদেন পক্ষে সবাই এমবিএ করছে, এটা তো করতে পারতাম, এইটাও করি নাই। বাট তাইলে কিভাবে আমি এত কিছু, আমি ভালো ফাইন্যান্স বুঝি এক ধরনের, আমার প্রতিষ্ঠান চালানোর মতো করে আমি প্ল্যান করতে পারি, আমি সাপ্লাই চেইন বুঝি, আমি যে বুঝি এগুলো পরীক্ষা দিই, কিভাবে পরীক্ষা দিই। আমার বন্ধুরা খুব কোয়ালিফাইড প্রফেশনাল সাপ্লাই চেইন আছে, প্রফেশনাল আছে, আলাপ করি, বলে না তোর আইডিয়া ঠিক আছে, ইউ আর ডুইং ফাইন, ঠিক আছে, কখন বিপদে পড়বি না। আমারও তো ফাইন্যান্সের একটা ভদ্রলোক আছে, সে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, বড় জব করে, রিলিভেন্ট সিএ কোয়ালিফাইড, চার্টার সেক্রেটারি, বিভিন্ন ধরনের প্রফেশনের সাথে আমি একটু ওয়েল কানেক্টেড বন্ধু বান্ধবের মাধ্যমে আমার মনে হচ্ছে। তো আগ্রহটা, এই কিউরিওসিটি হইতে পারে বন্ধু বান্ধবের প্রতি আমার আগ্রহ, আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের প্রতি আমার ব্যাপক আগ্রহ। আমি আমার একটা বিশেষ গুণ দেখতে পাই, এখন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেখা যায় এখন প্রফেসর আমার পরিচিত। কিভাবে? তার মানে আমার ছাত্র অবস্থায় রিলেশন ছিল, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা সাবজেক্টের কারো না কারো। আর আমি ভালো ছাত্রদের খুব পছন্দ করতাম, ভালো যারা পড়াশোনা করতো আমার খুব পছন্দ হইতো এদেরকে, আমি ওদেরকে টিউশনই প্রোভাইড করতাম, বিভিন্ন ধরনের ওদের জন্য কাজ করতাম, লুকায়া কাজ করতাম, ওরা জানতো না, বাট জানে, এখন জানে, অনেকেই জানে, অনেক প্রচুর। কাউকে সস্তা একটা সাইকেল কিনে দিছি, নেগোশিয়েট করছি যে টিউশনি করার জন্য সাইকেল লাগবে, বলতেছে নতুন সাইকেল অনেক দাম, পুরাতন সাইকেল কে পড়তে চলে গেছে ঢাকাতে, ওর সাইকেল বাসায় রাখা, দিয়ে দে, সস্তা সাইকেলটা আইনা দিছি। আপনার যদি কিউরিওসিটি থাকে সেটা মানুষের প্রতি এবং ভালোবাসা থাকে, এই ভালোবাসাটা হচ্ছে মানুষকে ভালোবাসা, ঠিক তেমনি হচ্ছে গিয়া যে কোনো কিছু করার প্রতি আগ্রহ, কিউরিওসিটি। আপনি দেখলেন কত লোক আছে জীবন পার করে দেয়, দেখবেন আপনার ইন্ডাস্ট্রিতেই দেখবেন জীবনটা পার করে দেয়। সে হয়তো ক্যান্টিনে কাজ করে, একদিনও আগ্রহ দেখাবে না আইসা যে এখানে 4টা ক্যামেরা 5টা ক্যামেরা কেন ইউজ করে, মাথায় আসে না। দেখবেন জিজ্ঞাসা করলো না একদিন আপনাকে। যার আগ্রহ আছে আসলে সে আটকায় না, কারণ ব্রেনটা হচ্ছে এমন এক জায়গা। আপনাকে যদি বলি এখান থেকে আপনি গুলশান হেঁটে যান, যাওয়ার পরে যদি বলি যে কয়টা সাইনবোর্ড দেখছেন, সে লেখা আছে একটা ব্র্যান্ডের নাম, বললাম যে এই ব্র্যান্ডটা, আপনি বলে খেয়াল করি নাই। কিন্তু যদি বলি যে যাওয়ার পরে জিজ্ঞেস করব আমি যে আপনার রাস্তার 2 সাইডে আপনি বা ডান সাইডে শুধু দেখে যাবেন যে ওই ব্র্যান্ডের কয়টা সাইনবোর্ড দেখছেন, আপনি ঠিকই বলে দিবেন। তার মানে ব্রেইনে আগে আপনার রিকোয়ারমেন্টটা প্রতিষ্ঠিত হইতে হবে, দেন নতুবা চোখ কান খোলা থাকলেও আপনার অনেক কিছু আসতে থাকবে না। আর কৌতূহল এমন একটা গুণ আমার মনে হয় এখন বাচ্চাদের, এখনকার জেনারেশনে আরো বেশি কৌতূহলী হওয়া উচিত। আর আরেকটা আপনি বলছিলেন দ্বিতীয় অংশ,
যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক ট্যালেন্টের আসলে আচ্ছা ট্যালেন্ট কম্পারিজন করবেন তো না, তো একটা বেস ধরতে হবে। ধরেন এডুকেশন বেস, ধরেন ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশের একটা 3 পাস লোক আর পড়াশোনা করলো না, তাইলে তার ক্যাপাবিলিটি, যোগ্যতাটা ন্যাশনাল ইকোনমিতেও, মানে ইকোনমিতে কন্ট্রিবিউশনের যোগ্যতাটা কি? নাম্বার 1 পৃথিবীতে ক্লাস 3-তে। আমার দেশে যেই লোক ক্লাস 3 পর্যন্ত পড়ার পরে, আমি বলতেছি অক্ষর জ্ঞান, একটু এবিসিডি, যোগ বিয়োগ, পূরণ, ভাগ, শেষ, আর কিচ্ছু না, এরপরে জবে ঢুকে গেছে, তার বয়স 17-18, সে জীবনে সবচেয়ে ভালো সফল। পৃথিবীর আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর যে কোনো জায়গার মানুষ ক্লাস 3 পড়ার পরে যতটুকু সফল হয় তার চাইতে বেটার সফল হয় আমাদের দেশের 3 পাস। আমার কথাটা বুঝতে পারছেন? এবং আমার যত শিক্ষাগত যোগ্যতা উপরের দিকে, আমি পৃথিবীর ওই ট্যালেন্ট, ওই যোগ্যতা থেকে অনেক দূরে। ধরেন পৃথিবীর যে কোনো উন্নত দেশের এসএসসি পাস আর আমার দেশের এসএসসি পাস অনেক গ্যাপ, আমি অনেক নিচের দিকে। তার চাইতেও ভয়াবহ নিচের দিকে এইচএসসির পরে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে উন্নত বিশ্বের ইউনিভার্সিটি এডুকেশন এবং ওই পাস করার পরে তার ইকোনমিতে যে কন্ট্রিবিউশনের যোগ্যতাটা, রাষ্ট্রের যে কোনো একটা প্রসেস, তো সবই তো ইকোনমিক, অর্থনীতি কেন্দ্রিক না, ওই যোগ্যতাটা আমার চাইতে অনেক ব্যাপক, অনেক বেটার। তার মানে আমাদের দেশে ক্লাস 3 পাস করে লোকগুলাই আন্তর্জাতিক ট্যালেন্ট প্রতিযোগিতায় সবচেয়ে ফিট। কারণটা কি বলেন তো? কারণটা হচ্ছে মানুষকে সফল করার জন্য যে 4টা জিনিসের পারমুটেশন, মানে কম্বিনেশন বা পারমুটেশন লাগে। প্রথমটাই আমরা আইকিউ বলি না, আইকিউ বলি না, ইন্টেলিজেন্ট কোশেন্ট। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে আপনার ইমোশনাল কোশেন্ট, এটাও শুনতেছেন, ইকিউ, অ্যাডভার্সিটি কোশেন্ট শুনছেন, সোশ্যাল কোশেন্ট। এই 4টা আপনাকে শুধু আইকিউ প্রতিষ্ঠিত করবে না, আপনাকে ওই 3টার কম্বিনেশন লাগবে। এবং ওই 3টার কম্বিনেশন, 4টার কম্বিনেশন ক্লাস 3 পাস করে শহরের থেকে গ্রামের ছেলেরা আরো অনেক ব্যাপকভাবে ক্যাপাবল। কারণ তার ওই 4টা, তার ওই শিক্ষাগত যোগ্যতার তুলনায় সে যেই জবটা পাবে 3 জন্য, ওই জায়গাতে সে অনেক অনেক ভালো কন্ট্রিবিউট করতে পারে, বিকজ তার ওই 4টা জিনিস অনেক উন্নত। অ্যাডভার্সিটি কোশেন্ট হচ্ছে কি, আপনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সাথে কিভাবে, গ্রামের লোকদের এগুলো প্রচন্ড। সে সাঁতার শিখতেছে বেঁচে থাকার জন্য, সে রাত্রে অন্ধকারের মধ্যে হাঁটতেছে, একটা ভয়, এই যে তার বিভিন্নভাবে বিভিন্ন ইনসিডেন্ট আছে। সে অনেক সামাজিক, বিকালবেলা বন্ধু বান্ধব, ইভেন কি গ্রামের মানুষজন পশু পাখির সাথেও বন্ধুত্ব হয়। শহরে আমাদের শুধু ধনিক শ্রেণী কুত্তা বিড়াল পুষে কিছু লোকজনের, কিন্তু গ্রামে প্রচুর বন্ধু, মানে তার গরুটার এসে খুব মায়া করে, আদর করে, গোসল করায়। এতে রেস্কিউ ভয়াবহ, মানে আমাদের তুলনায়, শহরের জীবনের তুলনায়। এবং এই যে এগুলোর জন্যই আমাদের গ্রামের একটা ছেলে যখন ক্লাস 3 পাস করে আর পড়লো না, সেটা পৃথিবীর, আমি বলবো অনেক ওই যোগ্যতা নিয়ে পৃথিবীতে সফলতার যে হারটা, ওই জায়গাতে সে অনেক কিছুই জানে না, কিন্তু শেষ পর্যন্ত জীবনে সে অনেক কিছু করে, পৃথিবীর অনেক দেশেই সম্ভব না। আর আমরা যত এডুকেশনটা বড় করছি, ইউনিভার্সিটির পরে হচ্ছে কি আপনার পিএইচডি, গবেষক, খালি দূরে গেছি। গোপরে পদ্মফুল 2-4 জনের এক্সাম্পল বইলা লাভ নাই, যে অমুক্ত মাইক্রোসফট ফার্মে চাকরি পাইছে, ওই ফাইলেই সোশ্যাল মিডিয়াতে উনার ছবিটা উঠে যায়। তো বছরে 1 লাখ কম্পিউটার গ্রাজুয়েটের ভিতরে উনি একা পাইছে। এইগুলো কোনো গল্প না, এগুলো গোপরে পদ্মফুল, এগুলো অন্য হিসাব। এগুলা এখন হাইব্রিড জমানা, আপনি 1 লাখের মধ্যে 60,000 লোককে কাজে লাগাইতে পারছেন, বইটা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। তো তরুণদের আসলে এগুলো অত শোনায় লাভ নাই। তুমি বাবা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, তুমি প্রচুর কিউরিসিটি নিয়ে বড় হও, কারণ তোমার চতুর্দিকে আমাদের মতো না, আমরা অনেক বাধাগ্রস্ত হইছি। ওরা চিন্তাও করতে পারবে না যে একটা পত্রিকা বাসায় রাখতো, 5টা পত্রিকা। ধরেন পত্রিকা পড়াইতে আমাদের জেনারেশন অনেকের নেশা ছিল। আমরা পাবলিক লাইব্রেরিতে বসতাম, ওই লাইব্রেরিতে যেতাম, খুশি লাগতো যে 8টা-10টা পত্রিকা আছে, ওইখানে বিজ্ঞানের পাতা আছে, যার যেটা একটা খেলাধুলার পাতা আছে, একই রিপোর্ট বিভিন্নভাবে পড়তেছি। অনেকে তো আছে মনে হয় এদের জীবনে 17-18 বছর হয়ে গেছে, একটা নিউজ পেপার দেখেও নাই, আছে নিউজ পেপার এখন দেখেও নাই। হ্যাঁ, এটা এখন সময়ের দাবি, এটা নাও দেখতে পারে, সমস্যা নাই। এখন যেহেতু হাতের মুঠে মোবাইল ফোন আছে, আমি একটা স্ক্রল করলেই বিভিন্ন নিউজ দেখতে পাই। বাট এটা রিস্কও হচ্ছে কি, যে তুমি যেমন ভাবতেছো, যে আমি যেমন বলতেছি যে তুমি আমার চাইতে অনেক প্রিভিলেজ, অনেক ইনফরমেশন अवेलेबल, এবং তুমি যে কোনো জিনিস জানতে পারো, ট্রেনিং নিতে পারো অনলাইনে। তুমি একটা জিনিস পড়তেছো, একটা টার্মিনোলজি বুঝতেছো না, চট করে বলো চ্যাটজিপিটি রে, বলে আমার এটা বুঝাও, না বুঝলে যে আমি তো বুঝি নাই, বলবে তাহলে একটু ডিপ থিঙ্কিং দিয়ে বুঝাই, বলে একটু ডিপ থিঙ্কিং দিয়ে বুঝাও। চ্যাটজিপিটি ভালো বুঝাইলো না, জেমিনিতে যাও না, কপাইলটে যাও, কত লোক বসে আছে তোমার জন্য পৃথিবীর সব তত্ত্ব নিয়া, এবং তোমার এইগুলো বুঝাচ্ছে। এরপরে বলবা যে 2-1টা ইউটিউব চ্যানেল বলেন তো, এটা ভালো বুঝার জন্য দিল।
বলে অমুক বিখ্যাত প্রফেসরের কোনো লেকচার আছে কিনা এটা উপরে, এটাও দিল। আমাদের জীবনে কল্পনাও করতে পারি না এগুলা। তো তুমি এত সুযোগ তোমার একার জন্য না, সারা পৃথিবীর ইয়াং জেনারেশনের জন্য এই অপরচুনিটিগুলা। তো যারা এগুলো অ্যাডপ্ট করতেছে তার কালচারালি তার সোসাইটিতে তারা আগায় যাবে। তো তুমি কিন্তু এখনো পিছায় পড়ার চান্স আছে। তুমি পিছায় না পড়তে যদি চাও তো সেক্ষেত্রে তুমি এইগুলা কিন্তু সব গ্র্যাব করতে হবে। বাট ওই যে একটা জিনিস বললাম যে তুমি অনেক আগায় যাবা, ওই যে বললাম যেটা হেলথের যে বেনিফিটটা, তুমি একটু সিরিয়াস হও এই জায়গাটা। ধরেন কিছুই করতে পারলে না, তুমি একটা ছোটখাটো প্রান্তিক জব করো, হেলথ ভালো থাকলে কিন্তু তোমার আনন্দের অভাব হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। আমরা জীবন দর্শনের কথা শুনলাম, আমরা একটু এবার জানতে চাইবো যে এত আশার কথা শুনলাম, জীবন দর্শনের কথা শুনলাম, নিরাশারও নিশ্চয়ই গল্প থাকে। আপনার এত দীর্ঘ জীবনের একটা ক্যারিয়ার, এখানে ব্যর্থতার গল্পটা একটু জানতে চাইবো যে এরকম কি কখনো মনে হয়েছে যে আমি যদি আরেকবার সুযোগ পেতাম তাহলে আমি এই প্রফেশনে না এসে অথবা এইভাবে জীবনটাকে না সাজিয়ে অন্যভাবেও চিন্তা করতে পারতাম? যেটা বললাম যে আমরা যখন বড় হয়েছি তখন স্বপ্ন ছিল হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএসে একজন আমলা। এগুলা তরুণদের স্বপ্ন। যদি কেউ এর বাইরে কোনো স্বপ্ন দেখতো এদেরকে বলা হয়তো আতেল। একটা গালি ছিল আমাদের সামনে, যে সাহিত্য নিয়ে আলাপ করে সুন্দর একটা কবিতা লিখছে তারা আতেল বলতো। অথচ কত বড় ক্রিয়েটিভ একটা জগতে সে বিচরণ করতেছে, আমাদের উৎসাহ দেওয়ার কথা। এটা কেন করা হয়েছিল আমি জানি না। এটা একটা খুব দুঃখজনক যে ওই সময় এগুলা হইতো, এই ঘটতো এইগুলা। তো আপনি যেটা বললেন যে হতাশার ব্যাপারে কখনো পাইছে কিনা যে আমি কেরিয়ার ট্র্যাক, দেখেন আমাদের কেরিয়ার ছিল ভার্সেটাইল। আমি এই পজিশনেও আসছি একটা কনসিকুয়েন্স, একটা পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে আইসা আমি বুঝতে পারতেছি যে আমি রাইট জায়গায় চলে আসছি। আমার দীর্ঘদিনের প্রস্তুতি আসলে এই জায়গাতেই ছিল। ধরেন আমি একটা বহুজাতিক কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করছি। বহুজাতিক কোম্পানিতে আমি দেখছি আমার অনেক বন্ধু বান্ধব চাকরি করে, বাট আমি সারাক্ষণ আমার মাথায় থাকতো আচ্ছা ওই গেটে ওই সিলটা দেয় কেন, গুড সিল। আচ্ছা এটা গুড সিল সিল দেয় কেন, এই একটা লোক সারাদিন বসে এটা করে কেন, একটা রেজিস্ট্রিতে সিরিয়ালি এই তথ্যগুলা লেখে কেন, কেউ ঢুকলে কেউ ভিজিটর কেন ঢুকলে একটা ট্যাগ ঝুলায় দেয়, একটা এটা ঝুলায় দেয়। কিংবা দেখা গেলো আমি একটা পারচেজ অর্ডার করতেছি, এটা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের একটা অনুমোদন লাগে, টাকা পয়সার বাজেটের ব্যাপার আছে। আচ্ছা ওইখান থেকে কন্ট্রোলিং ডিপার্টমেন্টের একজন কি জন্য লেখালেখি কইরা একটা সিলমাইরা দেয় যে এটা কন্ট্রোল। এটা আবার নর্মাল আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে নাই। আমি চিন্তা করতে করতে এগুলো বাইর করছি যে ঘটনা কি, যে একটা জিনিসের এরকম করে কেন, ওই রকম করে কেন। এইচআর আমাকে ইন্টারভিউ নেয়, যখন চতুর্থ ইন্টারভিউতে যখন আমাকে ফাইনালি সিলেক্ট করলো বৈদ্যুত কোম্পানি, একজন খুবই মানে যে ইন্টারভিউ বোর্ডে ছিলেন এরা খুবই এডুকেটেড ছিলেন ওই মাল্টি ন্যাশনাল কোম্পানি। আমার জিজ্ঞেস করলেন শেষের দিকে, বলে আচ্ছা বলেন তো আপনাকে আমরা কেন সিলেক্ট করছি। তো আমি কি বলবো এখন, আমি তো বলতে পারি না, আমি খুব স্মার্ট, খুব ভালো কথা বলছি, কিছুই নাই, আমি তো বুঝতেছি তখনও। কারণ ওনাদের সাথে কথা বলে যে আমার ইংরেজির কি অবস্থা, বাংলার কি অবস্থা, আমার কত কিছুই তো পারি নাই। বললো যে আপনাকে আমরা সিলেক্ট করছি, শুনে যান, আপনি সুন্দর হাঁটেন। আচ্ছা একটা কথা হইলো, একটা মানুষ সুন্দর হাঁটে এই জন্য চাকরি দিয়ে দিতেছে উনি। এবং আমি আপনাকে একটা কথা বলি, ওই শিক্ষাটা আমি এখনো নিছি। আমি যখন ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং এর জন্য লুক নেই, আমি চেষ্টা করি দুইজন লুক সমান কোয়ালিটি, যে সোজা হয়ে দাঁড়ায়, স্লিম স্পোর্টি, জিজ্ঞেস করি, আমি অটোমেটিক তারে নিয়ে নেই, আমি বেনিফিটেড। তো আপনি যেটা বলছিলেন যে কোথাও আমাদের ওইরকম আসলে যে কেরিয়ারই চেঞ্জ হয়ে যেত। কলিগদের সাথে আমি একবার প্রথম জবে আমরা অস্ট্রেলিয়া চলে যাব, আমরা অ্যাডমিশনও নিলাম, 5 জন একসাথে ট্রাই করলাম, আমি ছাড়া 4 জন অস্ট্রেলিয়াতে চলে গেল, আমি গেলাম না। এরপরে মাল্টি ন্যাশনালে তখন চাকরিটা হয়েছে, ভাবলাম মাল্টি ন্যাশনালে কিছুদিন চাকরিটা করে নেই। এখানে 3-4 বছর চাকরি করার পরে কানাডায় অ্যাপ্লাই করলাম। এই কলিগ থাকে না, পিয়ার থাকে, পিয়ারদের মধ্যে 5 জন না 6 জন, আবারও আমি ছাড়া বাকি সবাই কানাডা চলে গেছে, কিন্তু আমি যাই নাই। যাওয়া পড়ে নাই কেন, মাল্টি ন্যাশনাল আসার পর তখন বিয়ে করছি, এখন বিয়ে করছি, এখনই আবার কানাডা চলে যাব। আচ্ছা ঠিক আছে আরো কিছুদিন থাকি। আসলে ভিতরে অন্য জিনিস। আমার জীবনের যত ছোট ছোট স্বপ্নগুলো ছিল বা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ছিল সব এই দেশের ভিতরে, এবং আমার আনন্দ ছিল এই দেশকেন্দ্রিক অনেক। তো ব্যাক অফ দ্য মাইন্ড আসলে আমাকে দেশের শিকড় গজায় গেছিল। বাট ইন ওয়ান লাইন হতাশা ছিল, যেমন এই সময় আসার পরে বুঝতে পারি যে কোনো বিজনেস আমি বুঝি, আমি অনেক ক্রিটিক্যাল এরিয়াগুলো খুব ট্রান্সপারেন্ট ক্লিয়ার দেখতে পাই, আমি প্রায়োরিটি সেট করতে পারি আমার গাট ফিলিং থেকে, আমি আর্জেন্সি বুঝতে পারি যে আমার কোম্পানির আজকে 20টা কাজের মধ্যে সবচেয়ে ওজনদার কাজ কোনটা। আমি 20টা নিয়ে যদি না ছাড়াই করি স্টুপিড, কারণ এখানে 1টা বা 2টা জব আছে, বাকি 18টার ওজনের চাইতেও বেশি। আমি যদি কারেক্ট ওয়েতে কনসিকুয়েন্স অনুযায়ী আমি যদি বের করতে পারি ওইটা, আমি সফল, কোম্পানিও সফল। আমি সফল মানে ওই কোম্পানি সফল, আমি এগুলো পারি এবং আমি এটা বুঝতে পারি।
অনেক বড় বড় সিওদের ইনিশিয়েটিভ কেন এটা নিলাম আমি চিন্তা করি, আমি বুঝতে পারি যে উনি এটা কেন ভাবতেছে, উনি কি করছে, এরপরে হয়তো এটা করবে, মিলে যায়। দেশের অনেক পলিটিক্যাল সিচুয়েশন আমি ব্যাখ্যা করতে পারি, তখন একটা জিনিসের অভাব আসে আমার মধ্যে। আবার সুযোগ পাইলে হয়তো এইটা মিট করতাম। এটা হচ্ছে ইউরোপ অথবা আমেরিকায় একটা উচ্চ শিক্ষা নিতাম। এইটা আমি খুব ফিল করি। আসলে জীবনে আমার অনেক সীমাবদ্ধতা আমি তো টের পাই না শিক্ষার জন্য, এবং এটা আসলে শুধু মানে পুঁথিগত শিক্ষাটা না। আমি আমার একটা একটা বড় ইউনিভার্সিটিতে পড়লে কি হয় না, সুনামধন্য, আমি খুব চেষ্টা করতাম ইউরোপ অথবা আমেরিকা একটা ভালো ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার। হয়তো দেশে ব্যাক করতাম না সেটা পরের ব্যাপার, বাট এই চান্সটা আমি মিস করতাম না। মানে পড়াশোনাটা মানুষ জীবনে যদি কোনো ধরনের সে মনে করে সে সফলতা পাচ্ছে, সফলতাটা অনেক একটু অন্য ধরনের ব্যাপার, তাহলে সে সবসময় ফিল করবে যে তার জীবনের পড়াশোনার যে লেকিংসটা। আপনি বিভিন্ন ধরনের বড় বড় সফল মানুষের দেখবেন পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো না, মানে এইসব সেক্টরে খুব স্ট্রং না, খুব লুক্রেটিভ না। তার মানে লেখাপড়াটা ড্রাইভ দেয় না এই জায়গাতে। আর অনেক আদার্স ইস্যু আছে যে আপনি কিভাবে বড় হয়েছেন, ওই সময় নির্ধারণ হয় যে আপনার লিডারশিপটা কতটুকু ওয়াইড কাভার করবে যে কোনো একটা প্রতিষ্ঠান একটা রাষ্ট্রের সমান। সো না এখানে, এবং এই বিজনেস লিডারশিপের একটা জিনিস এখানে আপনাকে বলে রাখি, খুবই ইম্পর্টেন্ট। ধরেন বড় স্কেলে যদি আপনি একটু দেখেন সোসাইটির মধ্যে মিলিটারি লিডারশিপ, না মিলিটারি কিন্তু কমান্ডারের যে লিডারশিপটা গ্রো করে এই টাইপের যে উনি যদি ওনার সাবঅর্ডিনেটকে বলে ফায়ার, আর যদি ফায়ার না করে উনি কিন্তু সোলজারদের ফায়ার করে দিবে যে আমার কথা শুনে নাই। এই সিরিয়াস, এটা বসের কথা না শোনা মানে কোর্ট মার্শাল এবং ফায়ারিং স্কোয়াড ওয়ারের সময়। বস মানে বস যা বলবে তাই করতে হবে। এইখানে কোনো ইমোশন মানবিকতা এইগুলো পরে, এটা বহুত পরে আলোচনা হবে, আগে বসের অর্ডার। তার মানে আইনগতভাবেই তার লিডারশিপটা প্রতিষ্ঠিত করছে। আবার বিজনেস লিডারশিপ আমরা শ্রমিকদের উপরে তো এটা চাপায় দিতে পারি না। পলিটিক্যাল লিডারশিপ হচ্ছে একটা মিথ্যা সত্যর মিশ্রণে আপনাকে একটা স্বপ্নের আবহের মধ্যে জড়ায়া নেওয়া, না আপনাকে নিয়ে ওই যে কথাগুলা সারা পৃথিবীতে এটাই দেখতেছি যে পলিটিশিয়ান আবার সত্য কথা বলবে কি, মানে ব্যাপারটা এরকম না। মানে মিথ্যার বলার আর্টটা হচ্ছে পলিটিক্স, ডিপ্লোমেসি, মিথ্যা এগুলা মিলাইয়া একটা কিছু উপস্থাপন করাটা হচ্ছে পলিটিক্স। এটা হয়ে যাচ্ছে, এর জন্য সাফারও করতেছি আমরা। বাট ওনারা তো ক্ষমতার শীর্ষে, মানে কি সুপ্রিম পাওয়ার একটা রাষ্ট্রের, তো ওই লিডারশিপটা তো ডিফারেন্ট। কিন্তু বিজনেস লিডারশিপ হচ্ছে মিলিটারি এবং পলিটিক্যাল লিডারশিপের একটা ব্ল্যান্ড, এবং আরো নতুন অনেক কিছু। আমি আমার শ্রমিকের আইনগুলা কিন্তু খুব শ্রমিক বান্ধব, রাষ্ট্রের আইনগুলা। আবার একটা কঠিন কাজ করাইতে হয় আমার লিডারশিপে তারে। আমি না মিলিটারি পার্সোনালের মতো বলতে পারি না ডু ইট, নো, আবার এই কমান্ডটাও করি। কিন্তু এই কমান্ডটা যদি শুনে, তার জন্য আমি তারে ইমোশনালি, তারে অনেকভাবে, তারে মোটিভেশন অনেকভাবে তারে আমি ওই পরিবেশ পরিস্থিতিতে ক্রিয়েট করি। এটা মিলিটারির মতো না। আবার পলিটিশিয়ানের মতো আমি তার মিথ্যা আশ্বাস দিলেই বছর শেষে সবাই একদম হইচই লাগাবে। আমি যদি বলি এই বছর ভালো প্রোডাকশন করলে তোমাদেরকে 10টা প্রোডাকশন বোনাস দিব, এই করবো, যেটা হয় আমাদের, তো পলিটিক্যাল লিডারশিপও কিন্তু ধরা খাবো। এই বছর শেষে ভালো করার পরেই বলবে যে স্যার কই কিছু বলেন নাই, বাংচুর। ভেরি ক্রিটিক্যাল এরিয়া। এবং এইখানে কিন্তু এই জন্যই যে আপনাকে শুধুমাত্র পুঁথিগত, বাট আমি জানি না, আমি ফিল করি যে পড়াশোনাটা যদি খুব স্ট্যান্ডার্ড হইতো, আমার এই যাত্রাটা আরও লম্বা, আরও ব্যাপক হইতে পারতো। এটার একটা বড় লিমিটেশন হচ্ছে পড়াশোনাটা। আমি সুযোগ পাই নেই বলবো না, এগুলো এক ধরনের নেগলিজেন্সি। আলহামদুলিল্লাহ হোয়াট এভার আমি এখন আসি, বাট বলতেছি আপনি যখন জিজ্ঞেস করছেন যে আফসোস আসি, ইয়েস, যে একটা যদি খুব কারেক্ট ওয়েতে পড়াশোনা করতে পারতাম, এটা আসলে মিস সম্ভব ছিল। কিন্তু সেটা আমার ইউনিভার্সিটিতে আমি যে পড়ছি আরও ভালো রেজাল্ট করা সম্ভব ছিল। পরবর্তীতে এই দেশেই অনেক পড়াশোনা ছিল, এখানে আইবিএ ছিল, নর্থ সাউথ ছিল, ভালো ভালো ইউনিভার্সিটি ছিল, ইভিনিং এমবিএ ছিল। আপনি বাইরে যেতে না পারেন, এগুলো তো করতে পারতাম, এগুলো কোনো ইস্যুই ছিল না। এনিওয়ে এই জায়গাটা মানে আসলে লেখাপড়াটা, একাডেমিক লেখাপড়াটা এবং খুব সুনামধন্য প্রফেসরদের সান্নিধ্যে আসাটা একটা বয়সে খুব জরুরি, এবং এটা মিস করছি আর কি। ধন্যবাদ স্যার, আপনি আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের আয়োজনে আজকে একটু সময় দিয়েছেন তার জন্য। না, আপনারাও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমারও অনেক ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানে এসে, এবং আপনার এই জীবন দর্শনগুলো আসলেই আমি মনে করি যে এই নতুন প্রজন্মের জন্য বা তরুণদের জন্য আশার আলো বয়ে আনবে, এবং তারাও হয়তো বা ইন্সপায়ার্ড হয়ে ভালো কিছু করার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি অবশ্যই জেনজেটটা একটা মৌলিক পরিবর্তন আনবে এই দেশের, ইনশাল্লাহ। কারণ এই পরিবর্তনটা খুবই প্রয়োজন। এই পরিবর্তনের সাথে যদি বাংলাদেশ ভালো থাকে, এই উপমহাদেশের অনেক দেশ ভালো থাকবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের ভালো থাকা উচিত,
জিওপলিটিক্যালি আমাদের অবস্থানটা এত ক্রিটিক্যাল যে আমরা যদি শুধু মানবিক, আমার অত দুনিয়া নিয়ে চিন্তা করার তো প্রয়োজন নাই। 200 কোটি মানুষ এখানে অনেক স্ট্রাগল করতেছে, তাদের ভালোর জন্য এখানে অনেক স্বপ্ন এবং এই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আছে এবং এই তরুণরা দেখবে, আমার ধারণা দেখবে। তারা যেই সব নজির দেখাইছে না, এর সামান্য অংশ যদি তাদের নিজের জীবনের জন্য আর দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যয় করে, এই দেশ বুম করবে ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে অন্য কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।